আজ শুরু করছি মাধ্যমিক 2027 তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও। এই পার্ট 2 ভিডিওতে তোমাদের জন্য 7 নাম্বার দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো তরলের আপাত প্রসারণ কাকে বলে এবং তরলের প্রকৃত প্রসারণ কাকে বলে। আপাত প্রসারণ মানে কি? মনে করে নাও কোনো একটা হাঁড়িতে অর্থাৎ অ্যালুমিনিয়ামের পাত্রে কিছুটা তরল নিয়ে সেটাকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করলে কি হবে? ওই অ্যালুমিনিয়ামের পাত্রটার আয়তন বেড়ে যাবে, আবার ওই তরলেরও আয়তন বেড়ে যাবে। যদি আমি ওই পাত্রের প্রসারণকে বাদ রাখি, অর্থাৎ পাত্রের প্রসারণটা আমরা ধরলামই না, তাহলে তরলের যে প্রসারণটা পাওয়া গেল সেটাই হচ্ছে তরলের আপাত প্রসারণ। সংজ্ঞায় কি বলছে? যে কোনো তরলকে যে পাত্রে নিয়ে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করলে, অগ্রাহ্য মানে কি? পাত্রের যে প্রসারণ হয়েছে এটা আমরা মনেই করব না, তাহলে পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করলে তরলের যে প্রসারণ পাওয়া যায় সেটাকেই বলা হয় তরলের আপাত প্রসারণ। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনেকের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে তরলের প্রসারণ কিভাবে হয়, কারণ উত্তপ্ত করলে তো তরলটা আরো কমে যাবে। আমরা যে থার্মোমিটার ব্যবহার করি সেই থার্মোমিটারে যখন আমাদের জ্বর আসে তখন আমরা থার্মোমিটারের সাহায্যে পাঠ নিই, সেখানে দেখা যায় যে থার্মোমিটারে ওই পাঠটা উত্তপ্ত হচ্ছে এবং তার প্রসারণটা বেড়ে যাচ্ছে, সুতরাং তরলের প্রসারণ সম্ভব। প্রকৃত প্রসারণ কাকে বলে? কোনো তরলকে যে পাত্রে নিয়ে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে তরলের আপাত প্রসারণের সঙ্গে যুক্ত করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে বলা হয় প্রকৃত প্রসারণ। অর্থাৎ প্রকৃত প্রসারণ মানে কি? ওখানে পাত্রেরও প্রসারণ আছে প্লাস তরলেরও প্রসারণ আছে, এই দুটোই ক্যালকুলেশন করব। যদি পাত্রের প্রসারণ এবং তরলের প্রসারণ দুটি ক্যালকুলেশন করি তাহলে যে প্রসারণ পাওয়া যাবে সেটা হবে তার প্রকৃত প্রসারণ। তরলের আপাত প্রসারণ এবং তরলের প্রকৃত প্রসারণ অনেকের ক্ষেত্রে গুলিয়ে যায়, সেই জন্য একদম সিম্পল ভাবে বুঝে নাও যে পাত্র নিলাম, সেই পাত্রে তরল দিলাম, দিয়ে উত্তপ্ত করলাম, ওই যে পাত্রটার প্রসারণ হলো এটা আমরা মোটেই কল্পনা করব না। যা প্রসারণ হচ্ছে মনে করে নিচ্ছি সবই তরলের প্রসারণ হচ্ছে, তাহলে এটাকে বলা হবে আপাত প্রসারণ। এবং প্রকৃত প্রসারণটা কি? প্রকৃত প্রসারণ হচ্ছে পাত্রের প্রসারণটাও আমার ক্যালকুলেশন করতে হবে, আবার তরলের প্রসারণটাও ক্যালকুলেশন করতে হবে, তাহলে এটা হবে কি? প্রকৃত প্রসারণ। 8 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো কোন উষ্ণতায় জলের সংকোচন এবং প্রসারণ হয়। তাহলে দেখো আমরা অনেক ছোটবেলা থেকে এই প্রশ্নটা জানি, তারপরেও সিলেবাসে আছে তাই প্রশ্নটা রাখলাম। আমরা জানি কি 0 থেকে 4 অর্থাৎ 0 থেকে তাপমাত্রাটা 1 হলো, 1 থেকে 2 হলো, 2 থেকে 3 হলো, তাহলে এই যে 0 থেকে 1 হচ্ছে অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাহলে তরলের কি হবে? প্রসারণ হওয়া উচিত। কিন্তু দেখা যায় 0 থেকে 4-এর মধ্যে তরলের প্রসারণ হয় না, তরলের কি হয়? সংকোচন হয়। কিন্তু যেই 4 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে সঙ্গে সঙ্গে তরলের আর সংকোচন না হয়ে তরলের আবার প্রসারণ হয়। সেই জন্য এখানে উত্তর লেখা আছে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের সংকোচন হয় এবং 4 ডিগ্রি এর বেশি হলে জলের আবার কি হয়? প্রসারণ হয়। 9 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো 9 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এবং একই সঙ্গে দেওয়া আছে কি তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা লেখো এবং তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের একক এবং মাত্রা লেখো। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, তাহলে কোনো একটা তরল পদার্থ নিলাম, সেই তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকেই বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এই আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা কি হবে? মনে করি বা ধরি T1 উষ্ণতায় কোনো তরল পদার্থের আয়তন সমান V1 এবং উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলো, তাহলে উষ্ণতাটা এখন কত? T2। তাহলে T2 উষ্ণতায় কোনো তরল পদার্থের আয়তন সমান আমরা লিখতে পারি কি? V2 ড্যাশ। এটা আমরা ধরে নিচ্ছি যেখানে T1 গ্রেটার দেন T2, অর্থাৎ T2টা বেশি এবং T1টা কম। তাহলে এক্ষেত্রে কি হবে? তরলের আয়তনের প্রসারণ হবে এবং এই আয়তনের প্রসারণটা কত হবে? আয়তনের প্রসারণটা হবে আয়তন প্রসারণ সমান আমরা লিখতে পারি কি? অন্তিম আয়তন। অন্তিম আয়তনটা এখানে কি দিলাম? V2 ড্যাশ মাইনাস প্রাথমিক আয়তন V1। কেন দিচ্ছি? কারণ কি? মনে করে নাও প্রাথমিক আয়তন ছিল এখানে 100 সিসি অর্থাৎ 100 ঘন সেমি। এবারে উষ্ণতাটা যখন আমরা T2 করলাম অর্থাৎ উষ্ণতা বাড়িয়ে দিলাম তখন আয়তনটা কি হবে? আরো বেড়ে যাবে। তাহলে সেই আয়তনটাকে আমরা ধরে নিচ্ছি 120 সিসি।
তাহলে আয়তন কতটা বাড়লো, 120 থেকে 100 বিয়োগ করছি, তার মানে এখানে আমরা V2 ড্যাশ থেকে V1 ড্যাশটা বিয়োগ করে দেবো। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এ সমান আমরা কি লিখতে পারি, কতটা আয়তন বৃদ্ধি পাচ্ছে, V2 মাইনাস V1, V2 ড্যাশ মাইনাস V1 বাই কি হবে, প্রাথমিকের উপরেই তো বেড়ে যাচ্ছে, তাহলে প্রাথমিক আয়তনটা কত ছিল V1 এবং উষ্ণতার বৃদ্ধি কত হবে T2 মাইনাস T1। তাহলে এটাই হলো তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। এর পরের প্রশ্ন কি ছিল, আপাত প্রসারণ গুণাঙ্কের একক এবং মাত্রা লেখো। আপাত প্রসারণ গুণাঙ্কের এককটা কত হবে, একক হবে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, আর একটা হচ্ছে কেলভিন টু দি পাওয়ার -1। যাদের এই জায়গাতে বুঝতে অসুবিধা হবে তারা পার্ট 1 ভিডিওটা দেখে নেবে। পার্ট 1 ভিডিওতে এই জিনিসগুলো একবার নির্ণয় করে দিয়েছি। এবারে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মাত্রা। মাত্রা কত হবে, মাত্রাটা হবে থিটা টু দি পাওয়ার -1। এই মাত্রাটাও কিন্তু পার্ট 1 ভিডিওতে নির্ণয় করা আছে, সেখান থেকে দেখে নেবে। 10 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং রাশিমালা লেখো। একই সঙ্গে দেওয়া আছে কি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক ও মাত্রা নির্ণয় করো। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকেই বলা হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা কি হবে, ঠিক একই রকম আগে 9 দাগে যা করলাম এখানেও ঠিক একই রকম জিনিস করছি। ধরি T1 উষ্ণতায় কোনো তরল পদার্থের আয়তন সমান V1 এবং উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলো। তাহলে T2 উষ্ণতায় কোনো তরল পদার্থের আয়তনটা কত হয়ে গেল V2, যেখানে T1 গ্রেটার দেন T2, অবশ্যই T2টা বড়। তাহলে এখানে আয়তনের বৃদ্ধি কত হচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে V2 মাইনাস V1। এখান থেকে আমরা কি লিখতে পারি, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর সমান আয়তনের বৃদ্ধি V2 মাইনাস V1 বাই প্রাথমিক আয়তন V1 ইন্টু T2 মাইনাস T1। এটাই হয়ে গেল প্রকৃত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। এবারে কি বলছে যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক এবং মাত্রা লেখো। প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক কি হবে, ঠিক আগের মতো ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 এবং কেলভিন টু দি পাওয়ার -1। যদি কারোর একক নির্ণয় করতে সমস্যা হয় তাহলে পার্ট 1 ভিডিওটি অবশ্যই দেখে নেবে। এরপরে কি আছে, মাত্রা লেখো। তাহলে মাত্রা লেখো, এই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রা কি হবে, হোমওয়ার্ক থাকলো এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে লিখবে। তাহলে তোমাদের কাজ থাকলো কি, মাত্রা নির্ণয়, এই মাত্রাটা কত হবে তোমরা কমেন্টে উত্তরটা লিখবে। 11 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের একান্ত নিজস্ব ধর্ম এবং কেন। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণই হলো তরলের একান্ত নিজস্ব ধর্ম। কারণটা হচ্ছে কোনো একটা তরল পদার্থকে বিভিন্ন উপাদানের তৈরি পাত্রে রেখে যদি উত্তপ্ত করা হয় তাহলে দেখা যাবে যে বিভিন্ন পাত্রের প্রসারণ বিভিন্ন রকম হচ্ছে, সেই জন্য তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মানও বিভিন্ন হয়ে যাচ্ছে। কারণ আমি অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিলাম, একটা তামার পাত্র নিলাম, তাহলে দেখা যাবে একই উত্তাপ প্রয়োগ করলে অ্যালুমিনিয়ামের পাত্রের প্রসারণটা বেশি হবে এবং তামার পাত্রের প্রসারণটা কি হবে, কম হবে। সেই জন্য তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মানটাও কি হবে, বিভিন্ন রকম হবে। কিন্তু তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান যা ছিল তাই থাকবে। সেই জন্য বলা যায় যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো একান্তই তার নিজস্ব ধর্ম। সেই জন্য এখানে কি লেখা আছে, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের একান্ত নিজস্ব ধর্ম। কেন, কারণ হচ্ছে কোনো তরল পদার্থকে বিভিন্ন উপাদানের পাত্রে রেখে উত্তপ্ত করলে আপাত প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন হয়, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অপরিবর্তিত থাকে। প্রকৃত প্রসারণ মানে হচ্ছে যেটা তরলের প্রসারণ, সেটা অ্যালুমিনিয়ামের পাত্রে দিলেও যে প্রসারণ হবে তামার পাত্রে দিলেও সেই একই প্রসারণ হবে। তাই বলছে কি প্রকৃত প্রসারণ গুণাঙ্কই হলো তরলের একান্ত নিজস্ব ধর্ম। অর্থাৎ
আমরা এখান থেকে বলতে পারি কি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর সমান গামা এ প্লাস গামা জি, অর্থাৎ এই গামা এ মানে হচ্ছে আপাত প্রসারণ প্লাস গামা জি মানে হচ্ছে তরলের প্রসারণ। 12 দাগ দিয়ে যে প্রশ্নটা আছে সেটি হলো গ্রীষ্মকালে রোদে দাঁড়িয়ে থাকা সাইকেলের টায়ার ফেটে যায় কেন? এই প্রশ্নটার জন্য বই পড়ার দরকার নেই, জাস্ট সাধারণ জ্ঞান দিয়েই এই প্রশ্নটা লিখে দেওয়া যাবে। তাহলে রোদে দাঁড়িয়ে থাকা সাইকেলের টায়ারটা ফেটে যাচ্ছে কেন? এই কারণটা কি? এর কারণটা হচ্ছে গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণ কেন হচ্ছে? যেহেতু সাইকেলের টায়ারের ভিতরে থাকে কি টিউব, সেই টিউবের ভিতরে কি থাকে? বাতাস থাকে। এবার গ্রীষ্মকালে কি হয়? তাপমাত্রাটা স্বাভাবিক বেশি থাকে। এই তাপমাত্রাটা বেশি থাকার কারণে ওই টিউবের ভিতরে যে বাতাস থাকে সেই বাতাস কি করবে? তাপটা শোষণ করবে। তাপ শোষণ করার পরে বাতাস প্রসারিত হবে। এবার যদি ওই টিউবটা পরিপূর্ণ বাতাস দিয়ে ভরা থাকে তাহলে ওই বাতাস আর প্রসারিত হতে পারবে না। তখন কি করবে? টিউবের উপরে চাপ সৃষ্টি করবে এবং সেই টিউবটা ফেটে যাবে। সেই জন্য এখানে লেখা আছে কি গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হওয়ার কারণে টায়ারের ভিতরে থাকা টিউবের বায়ু তাপ গ্রহণ করে প্রসারিত হয়। টিউবটি যদি সম্পূর্ণ বায়ুপূর্ণ থাকে তাহলে বায়ু আর প্রসারিত হতে না পেরে টায়ারের ভিতরে থাকা টিউবটাকে ফাটিয়ে দেয়। সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা তো স্কুলে যাও, টিউশন সেন্টারে যাও, সেখানে যেন রৌদ্রে সাইকেল রাখবে না, তাহলে টিউবটা ফেটে যাবে। ফেটে গেলে তখন তোমাদেরই খরচটা বেড়ে যাবে। আজকের পাঠে ছিল এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।